চারি, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? কি হয়েছে? ও কাকাবাবু, আপনারা নিশ্চয়ই বাবার কাছে এসেছেন। হ্যাঁ, এই ছুটির দিন ঠাকুর মশাইয়ের কাছে না এসে আর যাই কোথায় বলো? তা তুমি এখানে বসে কি করছো? আমি তো এখানে বসে বাবার জন্যই অপেক্ষা করছি। বাবা সেই কোন সকালে বেরিয়েছে, এখনো আসেনি। কি, ঠাকুর মশাই বাড়িতে নেই? কোথায় গেছেন? কোথায় গেছে তা তো জানি না কাকাবাবু, তবে আজ সকালে আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎই একটা চিৎকার শুনে বাইরে এসে দেখলাম ঠাকুর মশাই, তার দেহ পাওয়া গেছে। কি বলো? কি? আমি সত্যি বলছি ঠাকুর মশাই, তার দেহ পাওয়া গেছে। শিগগির চলুন, আর দেরি করবেন না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই ভদ্রলোকের সাথে বাবা যে হুড়মুড় করে বেরিয়ে গেল, এখনো ফিরল না। এদিকে রাত হয়ে যায়। দেহ? বাবা, ঠাকুর মশাই কি এখন জ্যোতিষীর পেশা ছেড়ে দারোগা হয়ে গেল নাকি? কাকাবাবু, বলছি বাবা তো এখনো ফেরেননি, তাহলে আপনারা ভিতরে বসে অপেক্ষা করবেন কি? আর মেসে গিয়েও কোনো কাজ তো নেই, তার চেয়ে এখানে অপেক্ষা করাই ভালো, কি বলো? হ্যাঁ, সেই যা বলেছো। বেশ, তো আপনারা ঘরে গিয়ে বসুন, আমি বরং আপনাদের জন্য 2 কাপ চা বসাই। 2 কাপ না, 3 কাপ চা বসা চারি, সঙ্গে তেল দিয়ে মুড়ি মাখা। গিয়ে চলবে তো? চলবে মানে দৌড়বে যে। আচ্ছা বেশ, তোমরা ঘরে গিয়ে বসো, আমি একটু চান করে আসি। সেই সকাল থেকে বড় ধকল গেল। আজকে আমার জন্য তোমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, বলো? আরে না না ঠাকুর মশাই, আমরা তো আপনার গল্প শোনার জন্য বেশ কিছুক্ষণ কেন। এই জন্যেই তোমাদের উপরে রাগ হয়। তবুও তোমরা... ঠাকুর মশাই ছুটবেন না, আমরা সত্যি আপনার কথা বিশ্বাস করি। না কিশোরী, বিশ্বাস যে তোমরা করো না তা আমি বুঝতেই পারি। তোমরা ভাবো এই বুড়োটা দিনরাত বসে বসে গাল গল্প তোমাদেরকে শোনায়, কিন্তু আজকে ঘটনা শুনলে তোমরা আমাকে আর বানিয়ে গল্প শোনাই বলে অপবাদ দিতে পারবে না। আজকের ঘটনা আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছে। ভালোবাসার জন্য প্রাণী কি করতে পারে তা আমাদের কল্পনার অতীত। এই হ্যাঁ, তো চারি বলছিল সকালে কি একজন ব্যক্তি এসে আপনাকে ডেকে নিয়ে গেছিল। ওর নাম বিনোদ বিহারী চৌধুরী, পাশের গ্রামে বাস। সেই এসেছিল আমাকে ডাকতে। কি এমন ঘটনা ঠাকুর মশাই, খুলে বলুন তো। এই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে তোমাদেরকে যেতে হবে আজ থেকে 7 বছর আগে। সেদিন আমি পাশের গ্রামে সত্যনারায়ণ পুজোর জন্য যাচ্ছিলাম। হঠাৎই পথের এক বাড়ি থেকে মরা কান্না শুনে থমকে গেলাম। বাড়ির মেয়ে মানুষদের বুক ফাটা কান্নার শব্দে বুকটা যেন ছ্যাঁত করে উঠল। ওরে খোকা রে, তুই কোথায় চলে গেলি খোকা? কোথায় চলে গেলি? ও মা গো খোকা! হায় ভগবান, এ কিসের শাস্তি দিচ্ছ ভগবান? ও বাবা গো, খোকা রে, তুই কোথায় চলে গেলি খোকা? তুই কোথায় চলে গেলি? হায় ভগবান! মরা কান্না শুনে আমি একটু দাঁড়িয়ে যেতেই দেখলাম বাড়ির সামনে একটা পাগল গোছের ছেলে বসে মাথা চুল করছে। দেখেই বোঝা যায় মানসিক ভারসাম্যহীন, কিন্তু তার পোশাক, সামনে রাখা খাবারের থালায় উৎকৃষ্ট ধরনের খাবার দেখে একটু অবাক হয়ে বললাম, বাবা, এই গণ্ডগ্রামে লোকেদের নিজের খাবার নেই, তারা নাকি আবার একটা পাগলকে মন্ডা মিঠাই দিচ্ছে। ও, আপনি এসে গেছেন ঠাকুর মশাই? আমি ভাবছি আপনি বুঝি বাড়ি খুঁজে পাচ্ছেন না। আসুন আসুন আসুন। যজমান এসে যেতেই আমি আর সেদিকে গুরুত্ব না দিয়ে পুজো করতে চলে গেলাম। পুজো করে দান দক্ষিণা দিয়ে তখন বাড়ির দিকে ফিরছি, হঠাৎই একজন চাকর গোছের লোক আমার দিকে উদ্ভ্রান্তের মতন ছুটতে ছুটতে এসে বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আপনি বিনোদ ঘোষালদের বাড়িতে পুজো করতে গেছিলেন তো? হ্যাঁ, এই তো পুজো করেই ফিরছি। কেন, কি হলো বলো তো, কি হয়েছে? ঠাকুর মশাই, আপনি আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন, দয়া করে না করবেন না। আমার আমার কর্তার বড় বিপদ ঠাকুর মশাই। বিপদ? কিছু বুঝতে পারছি না আমি, খুলে বলো। কর্তা বাবু আপনাকে সবটা বলবেন,
কিন্তু এখন আপনি আমার সাথে চলুন ঠাকুরমশাই। চাকরটার কাতর আর্জি আমি আর ফেরাতে পারলাম না। ওর সাথে কিছুটা হেঁটে যেতেই দেখলাম ও আমাকে নিয়ে সেই বাড়িটার মধ্যে ঢুকছে, যেই বাড়িটা থেকে সকালে কান্নার শব্দ পেয়েছিলাম। আমিও যেন ততক্ষণে বেশ কৌতূহলী হয়ে পড়েছি। বনেদি সম্পন্ন পরিবার, কিন্তু বাড়িটায় ঢুকতেই একটা কটু গন্ধ আমার নাকে এসে লাগলো। বাড়ির বিষণ্ণ পরিবেশ দেখে বুঝতে অসুবিধা হলো না যে এই বাড়িতে অমঙ্গলের ছায়া রয়েছে। চাকরটা আমার দিকে হাত জোড় করে বলল, ঠাকুরমশাই আপনি আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি। আপনি এসেছেন? দয়া, আপনার পরম দয়া ঠাকুরমশাই। আহা, উঠুন উঠুন উঠুন, এমন করে আমাকে লজ্জা দেবেন না। আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আর কি বলবো ঠাকুরমশাই, সবই সবই আমারই পোড়া কপালের দোষ। আপনি বসুন ঠাকুরমশাই। মনের এমন অবস্থা, আপনাকে যে যত্ন আত্মি করবো সেই উপায়ও নেই। আরে আপনি এইসব নিয়ে না ভেবে বলুন না কি হয়েছে। ঠাকুরমশাই, আমি কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব জানি না। জানি না কার কালো দৃষ্টি আমাদের উপরে পড়েছে, কিন্তু বিশ্বাস করুন, এইভাবে চলতে থাকলে আমি আত্মহত্যা করে নেব। দেখুন, আমি বুঝতে পারছি আপনি সমস্যায় পড়েছেন, কিন্তু সেটা কি ধরনের সমস্যা সেটা না জানালে আমি যে কিছুই করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি 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 সবটা বলছি। আসলে আমি ছিলাম মুকুন্দপুরের বড় ব্যবসায়ী। 3 পুরুষের ব্যবসা আমাদের। পৈতৃক ভিটেতে থাকতাম, কিন্তু সেই বাড়ি জরাজীর্ণ হওয়ার পরে সকলে মিলে ঠিক করলাম নতুন বাড়ি করব। এই গ্রামে এক জমি পছন্দ করে বাড়িও হয়ে গেল। এই গত বছর এই বাড়িতে এসে বসবাস শুরু করলাম। ভেবেছিলাম এইবার ব্যবসা ছেলের হাতে দিয়ে শান্তিতে বৃদ্ধ বয়সটা কাটাবো, কিন্তু এরপরেই শুরু হলো উপদ্রব। কিসের উপদ্রব? সেই দিনটা ছিল অমাবস্যা। আগুন! আগুন লেগেছে! আগুন! আগুন! আগুন লেগেছে! ওরে গোপাল, আগুন! গোপাল, খগেন! আগুন লেগেছে! আগুন! আগুন! আগুন লেগেছে! আগুন! ওরে গোপাল, গোপাল, খগেন, কে কোথায় আছিস রে? শিগগির জল নিয়ে ছুটে আয়। সর্বনাশ! আগুন! আগুন কি করে লাগলো? বৌমা, বৌমা, তুমি খোকাকে নিয়ে বেরিয়ে এসো, তাড়াতাড়ি করো। হে রাধা মাধব, এ কি বিপদ ঘটালে! ওরে গোপাল, আরো জল নিয়ে আয় তাড়াতাড়ি। কি করছিস? হে রাধা মাধব, তুমি রক্ষা করো, রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। বড় খোকা, এটা এটা কি হলো বলতো? ঘরের মধ্যে হ্যারিকেন নেই, প্রদীপ নেই, আগুন জ্বললো কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না বাবা। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎই কিছু একটা উত্তাপ অনুভব করতে পেরে আমি ঘুম ভেঙেই দেখি আলনার কাছটা দাউ দাউ করে জ্বলছে। বলিস কি? কোনো কারণ ছাড়াই ঘরে আগুন লেগে গেল? এ কি ভুতুরে কাণ্ড নাকি? আমারও যে কিছুই মাথায় ঢুকছে না বাবা। যাই হোক, অনেক রাত হলো, তুমি 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 শুয়ে পড়ো গিয়ে। আশা, খোকাকে নিয়ে শুয়ে পড়ো। কোনো ভয় নেই, হয়তো কিছু একটা গন্ডগোল হয়েছিল, এখন সব ঠিক আছে। সেদিন বড় খোকা কথাটা বলেছিল বটে, কিন্তু সেদিন থেকেই সব বেঠিকের হয়তো শুরু হলো। আমাদের জীবনে যে কি বিপর্যয় আসতে চলেছে আমরা তখনও জানতাম না ঠাকুরমশাই। সেদিন থেকেই 2 দিন অন্তর অন্তর ঘরের যে কোনো জায়গায় হঠাৎ হঠাৎ করে আগুন জ্বলে উঠতে শুরু করলো। না কোনো কেরোসিন, না কোনো দাহ্য বস্তু ছাড়াই রাতে সকলের ঘুম উড়ে গেল ভয়। এই আগুন নেভানোর জন্য 2টো চাকর রাখলাম জানেন। তারা জলের বালতি নিয়ে অপেক্ষা করতো আগুন লাগলে সেটা নেভানোর জন্য, কিন্তু কেউ জিনিস বন্ধ করার কোনো উপায় খুঁজে পেলাম না। তারপরে তারপরে কি হলো? আগুন জ্বলে ওঠার ঘটনাটা কি বন্ধ হলো? হ্যাঁ, বন্ধ হলো। যেইভাবে জিনিসটা শুরু হয়েছিল সেইভাবেই বন্ধ হয়ে গেল, কিন্তু শুরু হলো অন্য এক অশান্তি। আমার গোয়ালের সবচেয়ে প্রিয় গাইটা কোনো কারণ ছাড়াই মারা গেল জানেন। প্রথমে ভাবলাম বয়স হয়েছে হয়তো তাই, কিন্তু না, 3 সপ্তাহে আমার 3টে ফলন্ত গাভী মারা গেল ঠাকুরমশাই। কষ্টে দুঃখে আমার বাড়িতে যেন শোকের ছায়া নেমে এলো। এইভাবে গাই মারা যাওয়া তো অশুভ লক্ষণ। আমার স্ত্রী গ্রামের এক সাধুকে ধরে নিয়ে এলেন। তিনি বললেন,
তোর বাড়িতে অশুভ আত্মার ছায়া পড়েছে। কি বলছেন বাবা? এ কি করে সম্ভব? এই বাড়িতে অশুভ আত্মার যাতায়াত রয়েছে। সে যতদিন এখানে আসবে এই ধরনের অমঙ্গল হতেই থাকবে, এর থেকে নিস্তার পাবি না। বাবা, এ কি বলছেন বাবা আপনি? দয়া করুন বাবা, স্বামী সন্তান ছেলেপুলে নিয়ে বাস করি, কিছু একটা উপায় বলুন বাবা। এক গৃহ শান্তির যজ্ঞের আয়োজন করতে হবে। আমি যজ্ঞের সব আয়োজন করে দেব, আমাকে দান দক্ষিণা মিলিয়ে ওই 100 টাকা দিতে হবে। তাই দেব বাবা, তাই দেব। আপনি কেবল আমাদের এই বিপদ থেকে মুক্তি দিন বাবা। যজ্ঞের পরে কি বিপদ থেকে মুক্তি হলো বিনোদ বিহারী বাবু? টাকার কথা শুনে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু তবুও স্ত্রীর কথায় আমি রাজি হয়েছিলাম। সাধু বাবা যজ্ঞ করে ঝুলি ভরে সামগ্রী নিয়ে চলে গেলেন, কিন্তু আমাদের বিপদ কমলো না, বরং বেড়ে গেল। আমার বড় খোকা, কিছুদিনের মধ্যে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল ঠাকুর মশাই। বলেন কি? সে কোথায় এখন? বাড়িতেই থাকে, কখনো বাড়ি ফেরে কখনো ফেরে না। ডাক্তার বদ্যি কবিরাজ কিছুই বাদ দিইনি, কিন্তু ছেলেটা আমার ভালো হয়নি। বাড়ির বাইরে বসে থাকে, দিন রাত খ্যাপার মতন ঘোরে আর কি সব বলে। তার মানে আপনার বাড়ির বাইরে যে ছেলেটা বসেছিল ওটা আপনার বড় ছেলে? হ্যাঁ 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 ঠাকুর মশাই, হ্যাঁ। ছোট ছেলে যাদব আছে, সে ব্যবসার কাজের জন্য শহরে থাকে। এইসব পর্যন্ত সহ্য করে নিয়েছিলাম, ভেবেছিলাম আমার দুর্ভাগ্য, কিন্তু কালকে যা হলো, তারপরে আমি যে বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য পাচ্ছি না। কেন, কি হয়েছে কালকে? কাল রাতে আমার ছোট নাতিটা মাত্র 3 দিনের জ্বরে মারা গেছে ঠাকুর মশাই। আমার একমাত্র বংশ প্রদীপ নিভে গেছে। এই দুঃখ, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আমার স্ত্রী শয্যা নিয়েছে, বৌমা মুহুর্মুহু জ্ঞান হারাচ্ছে, এবার আমিও মরতে চাই। আপনি শান্ত হন, শান্ত হন আপনি বিনোদ বিহারী বাবু। দেখুন, ঈশ্বর যখন সমস্যা দিয়েছেন তখন তার সমাধানও নিশ্চয়ই দেবেন। আপনি এত ভেঙে পড়বেন না। কার উপর ভরসা রাখবো বলতে পারেন? আমি যে সর্বহারা হতে বসেছি। আচ্ছা বিনোদ বিহারী বাবু, আপনার সমস্ত কথা তো আমি শুনলাম, কিন্তু তবুও আমার মনে হচ্ছে কিছু একটা অসম্পূর্ণ রয়েছে। আচ্ছা, এমন কি কোনো বিষয় ঘটেছিল যেটা একটু অস্বাভাবিক বা যেটা ঘটা উচিত ছিল না? কই, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। বিনোদ বিহারীর মনে না থাকলেও তার চাকর নিমাই এমন একটা ঘটনা বলল যার মধ্যেই এই সমস্ত সমস্যার মূল কারণ লুকিয়েছিল। কি কারণ ঠাকুরমশাই? না, আপনি চুপ হয়ে গেলেন কেন? সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। চারিমা, চাল আর ডাল ঝোলায় আছে, তুই খিচুড়ি বসিয়ে দে তো। ওহে, তোমরাও খেয়ে যাবে তো নাকি? কাকাবাবুরা, ভয় নেই, আমি খিচুড়িটা নেহাত খারাপ বানাই না, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, খিচুড়িকে না করার মতন পাপ কাজ আমরা করতে পারবো না, কি বলো বিভূতি? বেড়ে বলেছো কিন্তু ঠাকুরমশাই, বাকিটা বলুন। ও হ্যাঁ, তো সেই চাকর আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, ওমা কর্তা, আপনি সেই গৃহপ্রবেশের কথাটা বলতে ভুলে যাচ্ছেন যে সেই সাপের ঘটনাটা বলুন। ও ও আরে, সে তো খুবই সামান্য ব্যাপার নিমাই, ওটা নিয়ে আবার কি বলার আছে? বিনোদ বিহারী বাবু, এমনটা বলবেন না। আপনি আমাকে বলুন, আমার জানাটা দরকার। আচ্ছা বেশ, আসলে শুক্লপক্ষের পঞ্চমীর দিন আমাদের বাড়ির গৃহপ্রবেশের দিন নির্ধারণ করেছিলাম। সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। তখন সকলেই যে যার কাজে ব্যস্ত। হঠাৎই একটা কালো কোকড়ো সাপ এসে উদয় হলো। ওরে বাবারে, সাপ সাপ ছবল মারবে যে! ও বাবা গো, ওকে কোথায় আছিস রে? এই যে গোকরো সাপ! আরে আরে, তোমরা তো ভয় পেও না, কিচ্ছু হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে যেখানে আছো দাঁড়াও। এই কি হয়েছে গো? এই বেরো বেরো বলছি, বেরো। হ্যাঁ, খেয়ে ফেললো গো। ওরে বাবারে, এই যে পায়ে চেপে ধরেছে। বেটা হতভাগা, আজকেই তোর শেষ দিন, দাঁড়া দেখ তোকে কি করি। মারিস না বাবা, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। আরে পাগল হয়েছো? এই আপদগুলোকে না মারলে আবার এসে জ্বালাতন করবে।
ও খোকা, মারিস না বাবা। এটা এটা তুই কি করলি মাধব? গৃহপ্রবেশের দিনে সাপটাকে মেরে ফেললি? তো আর কি করবো বাবা, আর একটু হলেও তোমাকে ছবল দিত। এবার এটাকে পুড়িয়ে মারবো। বেটা আমাদের ঘরে ঢুকেছে, দেখাচ্ছি মজা। এরপরে বড় খোকা সাপটাকে পুড়িয়ে ফেলেছিল। সামান্য বিষয় আর কি, কিন্তু নিমাই কেন যে এটাকে এত গুরুত্ব দিচ্ছে আমি বুঝতে পারছি না। গুরুত্ব আছে বিনোদ বিহারী বাবু। যেটাকে আপনারা অত্যন্ত সাধারণ বিষয় ভাবছেন সেটা আদতেও তা নয়। আমার তো মনে হয় এর পিছনে এই কারণটাই দায়ী। তবে আমি এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাই না, আমাকে একটু সময় দিন। কেন ঠাকুর মশাই এমনটা বলছেন কেন? যদ্দূর মনে হয় ওই সাপটা ছিল বাস্তু সাপ, আর বাস্তু সাপ হত্যা করা অত্যন্ত গর্হিত পাপ। আমি আপনাদের বাড়ির পিছনে একটা ক্রিয়া সম্পন্ন করতে চাই। কি কি লাগবে বলে দিচ্ছি। প্রয়োজনীয় জিনিস জোগাড় হয়ে যেতেই আমি মধুসুন্দরী দেবীর শেখানো মৃত প্রাণীর আত্মাকে ডেকে তার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলাম। তখন প্রায় রাত 2টো। আমি সামনে ধুনি জেলে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম নমো গতি সুরানং দেবহস্তে বিরস্তে সম্ভুতে বিহাতে ক্রিম পাপনাং নমঃ। ওম নমো গতি সুরানং দেবহস্তে বিরস্তে সম্ভুতে বিহাতে ক্রিম পাপনাং নমঃ। আমাকে ডেকে পাঠিয়েছিলে কেন জানো না? এইভাবে সূক্ষ্মতে আসতে আমাদের কতটা কষ্ট হয়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নাগদেব, কিন্তু আমি কেবল এটা জানার জন্যই তোমাকে ডেকেছি যে আর তার উত্তর হলো তুমি জানতে চেয়েছিলে এই বাড়িতে যা অশুভ কিছু ঘটিত হচ্ছে সেটার পিছনে আমি রয়েছি কিনা। তার উত্তর হলো আমি করেছি এই সব। আমি। কিন্তু কেন এই প্রতিশোধ? কেন এত জিঘাংসা? কেন তুমি জানো না? ওই ছেলেটা আমাকে বিনা কারণে হত্যা করেছে। এটা তো আমাদের বাসস্থান ছিল। বহু বছর ধরে আমরা এখানে বাস করছি। ওরা এখানে এসে আমাদের জায়গা অধিকার করেছে। আমার তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সেদিন বিনা অপরাধে ওরা আমাকে। নাগদেবতা, আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আসলে সাপ দেখলে তো সকলেই ভয় পায়। সাপ দংশন করলে যে মৃত্যু অবশ্যম্ভাবী। তাই? আচ্ছা, তুমি তো তান্ত্রিক, তুমি বলো এই পৃথিবীতে সাপের দংশনে মানুষ মরে বেশি নাকি মানুষের আঘাতে সাপ মরে বেশি? এই বাংলার পথে ঘাটে প্রতিদিন কত অজস্র সাপ বিনা অপরাধে প্রাণ হারায় জানো? আমি জানি, আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি। পারছো না তান্ত্রিক, কেউ বোঝে না। সকলে সাপেদের ভয় পায়, দেখে পালায়, কিন্তু আমরা ওদের কোনো ক্ষতি করি না। আমরা প্রয়োজন না পড়লে বাইরে বেরোই না কখনো। কিন্তু কেন? এই পৃথিবী যতটা মানুষের ততটা তো আমাদের। স্বয়ং মহাদেব আমাদের যোগ্য স্থান দিয়েছিলেন, তবুও কেন? আমার কাছে সত্যি এই প্রশ্নের কোনো উত্তর নেই নাগদেবতা। আমি তো বিনোদ বিহারীর পা জড়িয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। ভয় আতঙ্কে তার কাছে আশ্রয় নিয়েছিলাম, তবু ওরা আমাকে ছাড়ল না।
নৃশংসভাবে মেরে ফেলল, আর আমার সঙ্গিনী চিরকালের জন্য একা হয়ে গেল। সঙ্গিনী? তোমার এখানে সঙ্গিনীও রয়েছে? রয়েছে, একাকী সঙ্গীন ভাবে পড়ে রয়েছে সে। আমি ওদেরকে ছাড়ব না, নির্বংশ করে দেব। না না না, দেবতা না, দোহাই, তুমি শান্ত হও। আমি জানি যে কি হয়েছে, যেটা হয়েছে তার কোনো ক্ষমা হয় না। কিন্তু ওরা যেটা করেছে অজ্ঞানে করেছে। ওরা নিজেদের পাপের অনেক বড় শাস্তি ভোগ করছে। তাই ওদের আর কষ্ট দিও না, ওদের ক্ষমা করে দাও। না, কখনো না, আমি ওদের ক্ষমা করব না। আমি তারানাথ তান্ত্রিক, আমি নিজে শপথ করে বলছি, ওরা তোমার কাছে ক্ষমা চাইবে। তুমি শান্ত হও দয়া করে। বেশ, যখন তুমি এইভাবে বলছ তখন ঠিক আছে। আমার সঙ্গিনী রয়েছে, আমাকে কথা দাও, যখন সে মারা যাবে ওরা যেন ওকে সমাধি দেয়। সব নিয়ম মেনে ওকে সমাধি দেওয়া হয়। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি নাগ দেবতা, তুমি আর প্রতিশোধ ভাবনা মনে রেখো না। এরপরে আর এমন কিচ্ছু ঘটবে না। কিছুক্ষণের মধ্যেই সেই অবয়ব অন্তর্ধান হলো। আমি সমস্ত ঘটনা বিনোদ বিহারীকে বলতেই সে মাথায় হাত দিয়ে বসে পড়ে ডুকরে কেঁদে উঠল। হে ভগবান, হে ডাক দেবতা, আমাদের ক্ষমা করে দাও। আমি আমি নাক্ষর দেব। আমি তোমার পায়ে ধরে দোষ স্বীকার করছি। অজ্ঞানে আমরা যেই অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও আমাদের, দয়া করো নাগ দেবতা, দয়া করো। তারপর সব ঠিক হয়ে গেছিল বিনোদ বিহারীর বাড়িতে? হ্যাঁ, আজকে 8 বছর পরে ওরা সেই গোখরো সাপের সঙ্গিনীর মৃতদেহ খুঁজে পায়। তাই আমায় ডাকতে এসেছিল। আমি গিয়ে সসম্মানে তাকে সমাধি দিয়ে এলাম। আর একটা জিনিস দেখেও ভালো লাগলো যে বিনোদ বিহারীর বড় ছেলে এখন অনেকটাই সুস্থ হয়েছে, আর তার বৌমা আবারও গর্ভবতী হয়েছে। সত্যি ঠাকুরমশাই, আজকে আপনার এই গল্প শুনে আমাদের যেন হৃদয় ভিজে উঠল। ওই আবার তোমরা আবার এটাকে গল্প বলছো? যদি আমার কথায় বিশ্বাস না হয় এক্ষুনি পাশের মুকুন্দপুরে গিয়ে বিনোদ বিহারীর বাড়ির পিছনে দেখে এসো। গোখরোর সমাধির মাটি এখনো তাজা রয়েছে, যাও। ঠাকুরমশাই আপনি শান্ত হন, আমরা আপনার কথা বিশ্বাস করি। এবারে চলুন তো, এই খিচুড়ির গন্ধে খিদে পেয়ে গেল যে, এবারে পেট পুজোটা সেরে নেওয়া যাক।